আসসালামু আলাইকুম, আমি জহিরুল ইসলাম। দিনবলদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ যে সাবজেক্টটা আছে ওইটার 4 নম্বর পর্বের ভিডিওর আলোচনা করব। আজকে আমরা গত পর্বে আলোচনা করেছিলাম হিন্দু পিরিয়ডের অধীনে থাকা 5 ধরনের আদালত নিয়ে, অর্থাৎ হিন্দু পিরিয়ডের আদালতের গঠন দেখেছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব হিন্দু পিরিয়ডের যে আদালতগুলো আমরা দেখেছিলাম ওই আদালতের কার্যপদ্ধতি সম্পর্কে। আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে বলে রাখছি, আমরা আমাদের ডেনোভো ইউটিউব চ্যানেলে বার কাউন্সিল ও জুডিশিয়ারির যেই আইনগুলো আছে এগুলোর বিভিন্ন টপিক আমরা আলোচনা করে থাকি, যা আপনাদের বার কাউন্সিল ও জুডিশিয়ারি পরীক্ষার জন্য অবশ্যই উপকারী হবে। পাশাপাশি অন্যান্য যে আইনগুলো আছে সেই আইনগুলো নিয়েও আমরা আলোচনা করব ইনশাল্লাহ সামনে। তো আমাদের চ্যানেলে আপলোডকৃত ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব লিগ্যাল সিস্টেম সাবজেক্টের হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কোর্স ইন বাংলাদেশের অধীনে হিন্দু পিরিয়ডের হিন্দু যুগের আদালত যে ছিল পাঁচটা আদালতের কার্যপদ্ধতি সম্পর্কে, অর্থাৎ জুডিশিয়াল প্রসিজার সম্পর্কে। তাহলে লিখে ফেলি, জুডিশিয়াল প্রসিজার। কোন আদালত? ওই যে 5টা আদালত ছিল, যে ওই 5 আদালতের বা আদালতের কার্যপদ্ধতি, এগুলো থেকে প্রশ্ন সুন্দর করে হয়। আদালতের কার্য পদ্ধতি, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। আমি এখানে লিখে রাখছি কেন? কারণ হচ্ছে আলোচনাটা যেন আপনারা বুঝতে পারেন ঠিকঠাক, গুলিয়ে যেন না ফেলেন যে আসলে কোন জায়গা থেকে আলোচনা হচ্ছে। এজন্য আমি এই পার্টটা রাখছি, যেন আপনারা বুঝতে পারেন যে আমাদের সাবজেক্টের নাম হচ্ছে লিগ্যাল সিস্টেম অফ বাংলাদেশ। তার অধীনে এখন আমরা পড়াশোনা করছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ কোর্স ইন বাংলাদেশ নিয়ে। এর অধীনে আমরা 5টা পিরিয়ডকে ভাগ করেছিলাম: হিন্দু পিরিয়ড, মুসলিম পিরিয়ড, ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং বাংলাদেশ পিরিয়ড। তার মধ্যে প্রথম পিরিয়ড হিন্দু পিরিয়ডের আলোচনা চলছে। তো হিন্দু পিরিয়ডের আদালতের গঠন দেখেছিলাম। আজকে আমরা ওই আদালতগুলোর কার্যপদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই দেখি কার্যপদ্ধতি কত রকমের আছে এই আদালতগুলো। 1, মোকদ্দমার বিভিন্ন পর্যায়। এটা একটা পয়েন্ট হবে। বিভিন্ন পর্যায় বা স্টেজেস অফ সুট। স্টেজেস অফ সুট। 2 নম্বর, একাধিক বিচারক দ্বারা গঠিত বেঞ্চ অফ মোর দেন 1 জাজেস। এভাবে পয়েন্ট করে দেন আপনারা বিস্তারিত আলোচনা করতে পারেন। তো 3 নম্বর, বিচারক নিয়োগ ও বিচারের যে মান, বিচারের মান সংক্রান্ত। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ অ্যান্ড জুডিশিয়াল স্ট্যান্ডার্ড। নজিরের মতবাদ বা ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট। অর্থাৎ আমাদের যে অ্যাপেক্স কোর্ট আছে, উচ্চ আদালত আছে, উচ্চ আদালতের দেওয়া রায়গুলোকে লয়ার কোর্ট প্রেসিডেন্ট বা নজির হিসেবে কি করে, ফলো করে থাকে। তো ওই সময় হিন্দু পিরিয়ডে যে 5 ধরনের আদালত ছিল, ওই আদালতের কার্য পদ্ধতির মধ্যে আমরা তখনকার দিনে প্রেসিডেন্ট ইউজ হতো কি হতো না, ওই ব্যাপারটাও আমরা তুলে আনবো। ফাইনালি 5 নম্বর কার্যপদ্ধতিতে আমরা দেখব সাক্ষ্য, অর্থাৎ এভিডেন্স নিয়ে বা এভিডেন্স। তো এখন এই প্রত্যেকটা পয়েন্ট আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমে থাকবে মোকদ্দমার বিভিন্ন পর্যায় বা স্টেজেস অফ সুট। তাহলে মোকদ্দমার বিচার বা বিভিন্ন পর্যায় বা স্টেজেস অফ সুট, এই আলোচনাটা আমরা এখন করব। এখন এই মোকদ্দমার বিভিন্ন পর্যায় বা স্টেজেস অফ সুটের ক্ষেত্রে হিন্দু পিরিয়ডের আদালতে যে বিচার হতো, বিচার কার্যে কয়টা পর্যায় ছিল, কয়টা স্টেজ ছিল। যেমন আমরা আমাদের সিভিল ক্রিমিনাল মামলার ক্ষেত্রে স্টেজ দেখি, ঠিক আছে, যেমন প্রি ট্রায়াল স্টেজ, ট্রায়াল স্টেজ, পোস্ট ট্রায়াল স্টেজ, এরকম স্টেজ দেখি। তো হিন্দু পিরিয়ডের ক্ষেত্রেও আদালতগুলোতে স্টেজ ছিল, মোকদ্দমা বা বিচার কার্য পরিচালনার স্টেজ ছিল। তখনকার দিনে 4টা স্টেজ ছিল। হিন্দু পিরিয়ডে 4টি স্টেজ ছিল, 4টি স্টেজ বা পর্যায় ছিল বা ধাপ ছিল।
স্টেজই লিখলাম আমি, 4টি স্টেজ ছিল। 1 নাম্বার, 4টা স্টেজের মধ্যে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল আরজি বা প্লেইন্ট, আমরা যেটাকে সিভিল আইন পড়ার সময় জানবো, আরজি বা প্লেইন্ট। 2 নম্বর জবাব বা উত্তর, জবাব বা উত্তর, অর্থাৎ রিটেন স্টেটমেন্ট যেটাকে আমরা বলি, লিখিত একটা জবাব থাকে বা উত্তর থাকে। এরপরে 3 নম্বর স্টেজে কি হতো? তৎকালীন হিন্দু পিরিয়ডের আদালত ব্যবস্থায় বিচার কার্য এবং তদন্ত হতো। 3 নম্বর ধাপে বিচার কার্য স্টার্ট হয়ে যেত এবং তদন্ত হতো। ফাইনালি 4টা স্টেজে 4 নম্বর স্টেজে কি ছিল? আদালতের রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত, রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ মোকদ্দমার যে বিভিন্ন পর্যায় আছে হিন্দু পিরিয়ডের আদালতে, এখানে আমরা দেখলাম 4টা পর্যায় আছে, 4টা ধাপে বিচার হয়ে থাকতো। তো প্রথমে ছিল কি আরজি, আরজির মাধ্যমে আপনি আপনার যে অভিযোগটা দাবিগুলো আছে এগুলো আদালতকে জানাতেন। আমাদের এখনকার যে আরজি সিস্টেম তেমনটাই মোটামুটি ছিল তখনকার আরজি, ঠিক আছে, কাছাকাছি। তারপরে আরজিটা দেওয়ার পরে বিবাদী পক্ষ ওই আরজির জবাব বা উত্তর দিবে। আপনি বাদী আরজি করলেন, বিবাদী আমার বিরুদ্ধে আপনি মামলাটা করলেন, আমি এবার জবাব দিব, জবাব বা উত্তরটা দিব। এরপর আমি জবাব দেওয়ার পরে আদালত কি করবে? বিচার কার্য স্টার্ট করবে এবং আমরা যে তথ্যপত্রগুলো দিয়েছিলাম সেগুলোর এগেইনস্টে আদালত তদন্ত শুরু করবে। তার মানে বিচার কার্য এবং তদন্ত শুরু হয়ে যাবে 3 নম্বর ধাপে। বিচার কার্য এবং তদন্ত শেষ হয়ে যাওয়ার পরে কি হবে? আদালত রায় দিবে বা আদালতের চূড়ান্ত একটা সিদ্ধান্ত চলে আসবে। আমাদের বিচার ব্যবস্থার মতোই, অর্থাৎ এই যে প্রি ট্রায়াল, ট্রায়াল, পোস্ট ট্রায়াল 3 ধরনের স্টেজ আমরা পাই, এখানেও দেখেন সেম। তাহলে আমরা আরজি, তারপর দেখুন জবাব বা উত্তর, তারপরে বিচার কার্য এবং তদন্ত, তারপর আদালতের রায় বা চূড়ান্ত সিদ্ধান্ত। এটা ছিল মোকদ্দমার বিভিন্ন পর্যায়। আমরা পড়ছি কি মূলত জুডিশিয়াল প্রসিজার বা আদালতের কার্যপদ্ধতি সম্পর্কে হিন্দু পিরিয়ডে। তার প্রথম পয়েন্ট মোকদ্দমার বিভিন্ন পর্যায় বা স্টেজেস অফ সুট, এটার আলোচনা ছিল এইটুকু। এরপরে দ্বিতীয় যে পয়েন্ট ছিল সেটা ছিল একাধিক বিচারক দ্বারা গঠিত বেঞ্চ বা বেঞ্চ অফ মোর দেন 1 জাজ। আমরা এখন ওইটার আলোচনা করব। বেঞ্চ অফ মোর দেন 1 জাজেস। হিন্দু পিরিয়ডের বিচার ব্যবস্থার মূলনীতি ছিল এই যে একজন বিচারক দ্বারা গঠিত বেঞ্চ কখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না। তাই তখন কি হতো? 2 বা তার অধিক বিচারক দ্বারা বেঞ্চ গঠন হইতো, বেঞ্চ গঠন হয়ে বিচার পরিচালনা হতো। একের অধিক বিচারক দ্বারা বেঞ্চ গঠন করে বিচার কার্য পরিচালনা করতেন। এরপর আমরা 3 নম্বর পয়েন্ট যাব, বিচারক নিয়োগ ও বিচারের মান। অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস অ্যান্ড জুডিশিয়াল স্ট্যান্ডার্ড। বা বিচারক নিয়োগ ও বিচারের মান। এখানে প্রথমে একটা বিষয় দেখব, বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে অবশ্যই ব্রাহ্মণ গোত্রের হতে হতো। প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস, ওই যে কাস্ট হিন্দু পিরিয়ডের 4 ধরনের কাস্ট ছিল, এর মধ্যে ব্রাহ্মণ ছিল সবার উপরে। ওই ব্রাহ্মণ কাস্ট থেকেই মূলত প্রধান বিচারপতি হতো। তার মানে প্রধান বিচারপতি অবশ্যই ব্রাহ্মণ গোত্র থেকে আসবে, গোত্র বা কাস্ট গোত্রের হতে হবে। তখনকার দিনে হিন্দু পিরিয়ডে বিচারক নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হতো ব্রাহ্মণ গোত্র থেকে। তারপরে আরো কি কি বিষয় ছিল ওই সময়কার? একজন শূদ্রের বিচারক হওয়া নিষিদ্ধ ছিল, অর্থাৎ কাস্ট 4 ধরনের কাস্টের শূদ্র এক ধরনের কাস্ট। তো ওই গোত্রের অর্থাৎ একজন শূদ্রের বিচারক হওয়া নিষিদ্ধ ছিল। অর্থাৎ এই গোত্র থেকে কি হতে পারতো না? বিচারক হতে পারতো না।
নারীদের বিচারক হওয়ার অধিকার ছিল না। নারীদের বিচারক হওয়ার অধিকার ছিল না। যখন আদালত ব্যবস্থার কার্যপদ্ধতি পড়ছি আমরা হিন্দু পিরিয়ডের, তখন আমরা কি দেখলাম যে হিন্দু পিরিয়ডে আদালতে বিচারক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে প্রধান বিচারপতি ব্রাহ্মণ গোত্র থেকে হতে হতো। এছাড়া শূদ্রর বিচারক হওয়া নিষিদ্ধ ছিল, নারীদের বিচার হওয়ার অধিকারী ছিল না। এটা ছিল আমাদের অ্যাপয়েন্টমেন্ট অফ জাজ অ্যান্ড জুডিশিয়াল স্ট্যান্ডার্ড সংক্রান্ত আলোচনা। এরপর আমরা নজিরের মতবাদ বা ডক্ট্রিন অফ প্রিসিডেন্টটা দেব। ডক্ট্রিন প্রিসিডেন্ট, ডক্ট্রিন অফ প্রেসিডেন্ট বা নজিরের মতবাদ। এখানে হচ্ছে কিংস কোর্ট যে সিদ্ধান্ত দিত, অর্থাৎ কিংস কোর্টের সিদ্ধান্ত সকল নিম্ন আদালতের উপর বাধ্য করছিল। আমাদের এখনকার তো তাই সিস্টেম, আমাদের যে অ্যাপেক্স কোর্ট অর্থাৎ হাইকোর্ট ডিভিশন, এই হাইকোর্ট ডিভিশনের দেওয়া আদালতের রায় কিন্তু আমাদের যে লয়ার কোর্ট আছে তারা কিন্তু মেনে চলতে বাধ্য। ঠিক আছে, কি হিসেবে? ডক্ট্রিন হিসেবে, নজির হিসেবে। ওইখানেও সেম ছিল। তাহলে কিংস কোর্ট ছিল আমাদের ওই হিন্দু পিরিয়ডের সবচাইতে বড় আদালত, অর্থাৎ মূল প্রধান আদালত। কিংস কোর্ট এর সিদ্ধান্ত সকল নিম্ন আদালতকে মেনে চলতে হতো। তাহলে খেয়াল করেন আমাদের বর্তমান যে বিচার ব্যবস্থায় প্রেসিডেন্ট একটা ওয়ার্ড আমরা ইউজ করি, নজির, এটা কিন্তু সেই হিন্দু পিরিয়ড থেকে ছিল। এরপর আমরা আলোচনা করব লাস্ট আলোচনা, যেটা সাক্ষ্য বা এভিডেন্স নিয়ে। এভিডেন্স, মামলা প্রমাণের জন্য উভয় পক্ষ সাক্ষ্য উপস্থাপনের জন্য বাধ্য ছিল। মামলা প্রমাণের জন্য উভয় পক্ষ মানে বাদী বিবাদী সাক্ষ্য উপস্থাপনে বাধ্য ছিল। তখনকার দিনে যে সাক্ষ্য দেওয়া হতো, সাক্ষ্যের উপাদানগুলো কি ছিল? সাক্ষ্যের উপাদান, সাক্ষ্যের উপাদান প্রথমত হচ্ছে দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য। আর কি কি উপাদান ছিল তখনকার দিনে? দালিলিক সাক্ষ্য বা মৌখিক সাক্ষ্য। আর কি কি ছিল? নালিশি বিষয়বস্তুর দখল, বিষয়বস্তুর দখল, অথবা এই উপরের সবগুলোই। একটা মামলাতে সাক্ষ্যের যে উপাদানগুলো ছিল সেটা কি হতো? যে দালিলিক সাক্ষ্য ব্যবহার করা হতো বা মৌখিক সাক্ষ্য ব্যবহার করা হতো, অথবা যে নালিশি যে বিষয়বস্তু, অর্থাৎ যেটা নিয়ে মামলা চলতেছে, যে মামলার উপাদানটা, ওই যে বিষয়বস্তুটা, সাবজেক্ট ম্যাটারটা, ওইটার দখল কার দিকে আছে, এই ধরনের বিষয়বস্তুগুলো সাক্ষ্য হিসেবে দেওয়া হতো। অথবা কি করা হতো? একটা মামলাতে দালিলিক, মৌখিক, নালিশি বিষয়বস্তুর দখল সবগুলোকেই সাক্ষ্য হিসেবে দেখা হতো। আর কি, ফৌজদারি মামলার ক্ষেত্রে কখনো কখনো পারিপার্শ্বিক সাক্ষ্য অর্থাৎ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স পর্যাপ্ত বলে বিবেচনা করে অপরাধীকে দণ্ড বা খালাস দেওয়া হতো। এটা একটা ইম্পর্টেন্ট কথা, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আমাদের যেই 1872 সালের সাক্ষ্য আইন আছে, এভিডেন্স অ্যাক্ট, ওই এভিডেন্স অ্যাক্টেও কিন্তু এই যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স হিসেবে ধরা হয়েছে। তো দেখেন হিন্দু পিরিয়ডেও ফৌজদারি মামলার ক্ষেত্রে পারিপার্শ্বিক সাক্ষ্য বা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্য। আমি বুঝিয়ে দিচ্ছি পারিপার্শ্বিক সাক্ষ্যটা কি। এই সাক্ষ্যের উপর ভিত্তি করে খালাস বা দণ্ড দেয়া হতো। বুঝতে পারছেন? তো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা আসলে কি? আপনি একটা জায়গায় অপরাধ করছেন, যেমন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার মুহূর্তে একটা জায়গাতে একটা মারামারি হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, বড় ধরনের একটা সিন ক্রিয়েট হয়ে গেছে।
তো খেয়াল করলে দেখবেন ওইখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়। তাহলে আপনি যে রাস্তা দিয়ে হাঁটছিলেন এই রাস্তাটা যদিও নর্মাল ছিল, কিন্তু যেখানে গন্ডগোল হচ্ছে ওইখানে কিন্তু অনেক মানুষজন আছে। তার মানে আপনি দেখেন যেদিকে হাঁটছিলেন ওইখান থেকে আপনার নজরটা গন্ডগোলের জায়গার দিকে কিভাবে গেল, ওইখানের পরিবেশটা দেখে, ওই ঘটনা যেখানে ঘটছে ওইখানের পরিবেশ দেখে আপনার নজরটা ওই দিকে চলে গেছে। তার মানে অবশ্যই ওইখানে কিছু একটা অকারেন্স ঘটছিল, যার কারণে আপনার নজরটা ওই ঘটনার দিকে চলে গেছে। তার মানে এটা কিন্তু পারিপার্শ্বিক অবস্থা। তার মানে পরিবেশ আপনাকে ওইখান থেকে একটা সিগন্যাল থ্রো করেছে যে ওইখানে কিছু একটা ঘটছে, যার জন্য আপনি ওইদিকে তাকাচ্ছেন। তাহলে দেখেন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আপনি রাস্তা দিয়ে হাঁটার সময় যদি আপনাকে সিগন্যাল দিতে পারে, তাহলে একটা বিচারের ক্ষেত্রে এভিডেন্স হিসেবেও এটাকে নেওয়া যায়, কারণ এটা কিন্তু মেজর পার্ট। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা পারিপার্শ্বিক সাক্ষ্যটা একটা মামলার বিচার কার্যের ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ পার্ট। কারণ আমি আপনি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স অর্থাৎ পারিপার্শ্বিক সাক্ষ্য কখনো মিথ্যা হয় না, কখনোই মিথ্যা হয় না। একটা লোককে খুন করেছে, খুনের স্পটে আপনি ব্লাড পড়ে থাকতে পারে, খুনের স্পটে ধস্তাধস্তির সাইন থাকতে পারে। এখন আমি হয়তো বা বলতে পারি যে আমি তো খুন করি নাই, কিন্তু আপনি ওই স্পটে গেলে আপনি অবশ্যই দাগ বা ধস্তাধস্তি বা কোনো না কোনো এভিডেন্স ওইখানে পেয়ে যাবেন। কারণ সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সটা এরকমই, ওই ঘটনাস্থলে হয়তো বা কেউ উপস্থিত ছিল, কেউ দেখেছে। তার মানে আমি মিথ্যা কথা বলতে পারি, কিন্তু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কখনোই মিথ্যা হয় না। তো এইটার উপরে ভিত্তি করেও হিন্দু পিরিয়ডে বিচার করে আসামিকে খালাস অথবা দণ্ড দেওয়া হতো। তো আমরা আজকে এই ভিডিওতে কি আলোচনা করলাম তার একটা ওভারভিউ দিচ্ছি। আমরা হিন্দু পিরিয়ডের যেই আদালত ব্যবস্থা 4-5 ধরনের আদালত দেখেছিলাম, তার মধ্যে ওই আদালতগুলোর কার্যপদ্ধতি বা জুডিশিয়াল প্রসিজার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করেছি। এখানে আমরা 5টা পয়েন্ট ধরে আলোচনা করেছি। প্রথম পয়েন্ট ছিল মোকদ্দমার বিভিন্ন পর্যায়, তারপরে ছিল একাধিক বিচারক দ্বারা গঠিত বেঞ্চ, তারপরে ছিল বিচারক নিয়োগ ও বিচারের মান, তারপর ছিল নজিরের মতবাদ, এখন হচ্ছে সাক্ষ্য। এই 5টার ইংলিশ টার্মগুলো আমি স্ল্যাশ দিয়ে সাইডে লিখে দিয়েছিলাম, আপনারা ওইগুলো নোট করে নিতে পারেন। তো জম্পেশ একটা আলোচনা হলো, আশা করি আপনারা উপভোগ করেছেন। অবশ্যই উপকৃত হবেন যদি মন দিয়ে আলোচনাগুলো শুনে থাকেন এবং খাতায় নোট করে থাকেন। এগুলো কাজে লাগবে আপনাদের একাডেমিক পারপাস বা অন্যান্য ক্ষেত্রে, এই আলোচনাগুলো কাজে লাগবে। অথবা আইনের ছাত্র হিসেবে আপনার এই বিষয়গুলো সম্পর্কে একটা আইডিয়া থাকা অবশ্যই জরুরি, যেহেতু আপনি আইন শিখছেন, কোর্ট প্র্যাকটিস করবেন। তো যাবার আগে আপনাদের প্রতি অনুরোধ রইল, আমাদের ডিনোভোলস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের একটি ওয়েবসাইট আছে denovo.com নামে, ওইটা ভিজিট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।